চ্যাপ্টার 6.1 ক্লাস 2। তো গ্রুপে পাবা, ক্লাসের শেষে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিচ্ছি। ফর্মুলাগুলো একটু দেখে নাও। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের 6টা সূত্র লাস্ট ক্লাসে ব্যাখ্যা করছিলাম। আর x স্কয়ার ইকুয়াল টু 4ay সিমিলার সূত্র, শুধু x আর y ইন্টারচেঞ্জ হয়ে গেলেই ফর্মুলাগুলা এই 6টা যদি মুখস্থ করো তাহলে পরের 6টাও পারা যায়। এগুলো হলো প্রমিত সমীকরণ, যদিও সমীকরণ এটা ছাড়া অন্যরকমও হতে পারে, সেটা আমরা জানাবো তোমাদের। সো সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে বলো যে তোমাদের লাস্ট ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম 1, 3, 10, এর মধ্যে কোনো প্রবলেম থাকলে জানো। মানে এই অঙ্কগুলো ছিল লাস্ট ক্লাসে আমি রুটিনটা করে দিয়েছিলাম তোমাদের। আজকে আমরা গ্রুপ 1টা শেষ করব। গ্রুপ 1 হচ্ছে একজাতীয় অঙ্কগুলো একসাথে লিখতেছি আমরা। গ্রুপ 1 হচ্ছে সমীকরণ থেকে ইনফো। ইনফোগুলো কি কি? শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ ইত্যাদি। এই ম্যাথগুলো কি কি ছিল? 1, 3, 6, 8 থেকে 10 আর 12। আর গ্রুপ 2 সেটা হলো উল্টা, ইনফো থেকে সমীকরণ। মানে ইনফরমেশন থাকবে, পরবর্তী সমীকরণ বের করতে হবে। 2, 4, 5 সরি এখানে একটা ভুল হয়েছে, না ঠিক আছে। 2, 4, 5, 10 সরি 2, 4, 5, 6, 9, 11। আর ফাইনালি গ্রুপ 3 হইল পরাবৃত্তের স্পর্শক। এটা তৃতীয় ক্লাসে, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। পরাবৃত্তের স্পর্শক শুধু 7 নম্বর বইয়ের 12টা অঙ্ককে আমি 3টা ভাগে ভাগ করে দিচ্ছি। তো লাস্ট ক্লাসে আমরা গ্রুপ 1 এর 1, 3, 10 এক জাতীয় ম্যাথগুলো দেখছিলাম। ভেরা জানাও যে কোনো প্রবলেম থাকলে আমি করাই দিব। কারো যদি কোনো অঙ্কে প্রবলেম থেকে থাকে জানাইতে পারো। 1, 3, 10 এর সবগুলো পারছো? পারার কথা, কারণ আমি আসলে মানে এমন ভাবে পড়াই দিছি যে তোমাদের বাকি অঙ্কগুলো পারার কথা। তো আমি আজকে শুরু করতেছি 6 দিয়ে। চলো স্টার্ট করি। 6 এর 1, 2 দুইটা সিমিলার অঙ্ক, আর তার সাথে 12 নম্বর। তোমরা একটু পরে দেখো 6 এর 1 এবং 6 এর 2 দুইটা অঙ্ক এখানে আছে। দুইটা অঙ্ক পুরোপুরি সিমিলার। এর মধ্যে 6 এর 2 নাম্বারটা আমি করে দিচ্ছি। 1 নাম্বারটা তুমি অবশ্যই দেখে দেখে বাড়ির কাজ করতেই পারো। y স্কয়ার ইকুয়াল টু 16x, এই পরাবৃত্তের উপরস্থিত কোনো বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব 6। উপকেন্দ্রিক দূরত্ব মানে হইলো একটা বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, মানে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, এটা কি বলা হয়? তার উপকেন্দ্রিক দূরত্ব। বলো 6 এর 1 এবং 2 সেম, পরো হুবহু দেখো, খালি মান চেঞ্জ। আমি 6 এর 2 নাম্বারটা করে দিব, 6 এর 1 নাম্বারটা তোমরা বাসায় করো। তো গ্রুপিংটা অলরেডি তোমাদের কাছে আছে, আমি 6 এর 2 নাম্বারটা দেখাচ্ছি। একটা পরাবৃত্ত, সবাই খেয়াল করো, এগুলো পরাবৃত্তটা। যারা আমরা সবাই জানি y স্কয়ার ইকুয়াল টু 16x, এই পরাবৃত্তটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, তাই না? কারণ যেটা পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাহলে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। এই x অক্ষ, এটা y অক্ষ, এটা যেহেতু 16x, তার মানে এটা হলো 4 * 4 * x। তার মানে এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,0। আশা করি বুঝতে পারছো। তো a, 0 হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুটা b, আমি ধরে নিলাম স্থানাঙ্ক হচ্ছে আলফা, বিটা। আমাকে বলছে যে এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6, তার মানে ps, এই ডিসটেন্সটা হচ্ছে 6। আমাকে এই p বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তার মানে আলফা বিটার মানটা বের করতে হবে। এটা হলো টার্গেট। তো চলো শুরু করি। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 16x, সো y স্কয়ার ইকুয়াল টু 4 * 4 * x। 4ax সাজায় লিখলাম, সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক s
4,0 ধরি পরাবৃত্তের উপরস্থ বিন্দু স্থানাঙ্ক হবে পি আলফা কমা বিটা। যে বিন্দুটার স্থানাঙ্ক আমার নির্ণয় করতে হবে সেই উপরস্থ বিন্দুটা হলো আলফা কমা বিটা। এবার মনোযোগ দিয়ে শোনো, এই পি বিন্দুটা যেহেতু ভেড়া পরাবৃত্তের উপরে অবস্থিত, আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, অথবা তোমরা ফার্স্ট ইয়ারের সরল রেখা তারপরে বৃত্ত এগুলোতে পড়ছো, একটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ মানে হচ্ছে এক্স এর স্থলে ভুজ আর ওয়াই এর স্থলে কোটি বসায় দেয়। তার মানে এই আলফা বিটা বিন্দুটা যেহেতু এই রেখার উপরে অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসায় দেয়। সুতরাং আমি বলতে পারি বিটা স্কয়ার ইকুয়াল টু 16 আলফা। ইকুয়েশন 1, কারণ এই বিন্দুটা পরাবৃত্তের উপরে অবস্থিত। এবার দ্বিতীয় কথায় আসুন, এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 প্রশ্নে দেওয়া আছে। প্রশ্ন মতে PS ইকুয়াল টু হচ্ছে 6। এবার দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আমরা পারি সবাই, √, আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু হলো 6। এটা মাইনাস 0 লেখার দরকার নেই। এর মধ্যে ভেড়া বিটা স্কয়ার, এটা আমরা সবাই জানি। দেখো 1 নম্বর সমীকরণ অনুযায়ী 16 আলফা, আলফা মাইনাস 4 হোল স্কয়ার প্লাস হইলো 16 আলফা। 16 আলফাকে 4 ইনটু আলফা ইনটু 4 এটা বলা যাচ্ছে 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল, মানে আলফা প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু 6, রুট আর স্কয়ার কাটা যাবে, আলফা প্লাস 4 ইকুয়াল টু 6, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 2। এক নং থেকে কি হবে? বিটা স্কয়ার ইকুয়াল টু 16 গুণ 2, so beta will be plus minus 4√2। প্লাস মাইনাস হওয়ার কারণ ভেড়া এটা এখানে নিতে পারে, বিন্দুটাকে এখানে নিতে পারবে, দূরত্ব 6, এই দুই পাশে লবে আর মানে উপরে নিচে দুই জায়গায় হতে পারে। সুতরাং বিন্দু স্থানাঙ্ক 2, প্লাস মাইনাস 4√2 আলফা কমা বিটা, এটা হলো বিন্দুটার স্থানাঙ্ক। একদম হুবহু দেখে দেখে তোমরা 6 এর 1 নাম্বারটা করে ফেলতে পারো নিশ্চিতভাবে। এই জায়গাটা বুঝার বিষয়। বিটা স্কয়ার কে 16 আলফা, 16 আলফাকে আমি ভেঙে একবারে লিখছি 4 ইনটু আলফা ইনটু 16 আলফা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab a প্লাস b হোল স্কয়ার। আশা করি ক্লাসে সবাই বুঝছো। সো যারা লাস্ট ক্লাসটা করো নাই তাদের রেকর্ডিংটা দেখে নিও। প্রথম ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। পরাবৃত্তের থিওরিগুলো প্রুফ করছি আমরা, কিভাবে সূত্রগুলো আসলো। হ্যাঁ, এক্স মানে আলফা হলো ভুজ আর ওইটা হলো কোণ। সো আমরা 6 এর 1 নাম্বারটা কাজ দিতেছি, চলে যাব 12 নাম্বার। 12 নাম্বার অঙ্কটা একটু দেখে আসি। সিমিলার অঙ্ক, উল্টা অঙ্ক আর কি। দেখো আমি লাভ দিয়ে কেন 6 এর পরে 12 গেলাম তোমরা বুঝতে পারবা, এগুলো একসাথে দেওয়া দরকার ছিল। 12 নাম্বারটায় বলছে y স্কয়ার ইকুয়াল টু 9x, এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু কোটি হচ্ছে 12, তাহলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো, মানে PS বের করতে বলছে। মানে উল্টা অঙ্ক। দেখো আমাদের এই অঙ্কে ছিল বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, উপকেন্দ্রিক দূরত্বটা দেওয়া আছে। আমাকে এই অঙ্কে বলছে পি বিন্দুর কোটি 12, মানে যদিও পুরো স্থানাঙ্কটা দেয়া নাই, কোটিটা 12 বলছে, তাহলে ভুজ বের করতে হবে আমার। তারপরে ভুজ বের করে আমরা কি করব, উপকেন্দ্রিক দূরত্ব মানে ওই বিন্দু থেকে পরাবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব নির্ণয় করব। y স্কয়ার ইকুয়াল টু 9x, তোমাদের কাছে জানতে চাই এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 9x,
y স্কয়ার ইকুয়াল টু হলো 9x। আমরা সুন্দর করে এই অঙ্কটাতেই এডিট করে লিখি। তোমাদের কাছে জানতে চাই, যেহেতু এই পরাবৃত্তের আগে বলবো, মানে এটা হলো পি এস, বলছে পি বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব, তার মানে পি থেকে তার উপকেন্দ্রের দূরত্ব, এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। মানে একটা বিন্দু দেয়া আছে, সেই বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব বলতে ওই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব বোঝায়। ঠিক আছে, মানে পি তো নির্দিষ্ট বিন্দুটা, উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রটা হলো এস, দুটার মধ্যে ডিসটেন্স 6 এটা বলা আছে। তো এটা একটু আসো, y স্কয়ার ইকুয়াল টু 9x, y স্কয়ার ইকুয়াল টু 4ax, সব সময় 4ax, কারণ সূত্রটাই y স্কয়ার ইকুয়াল টু 4ax। এর মান কত এখানে? 9/4। তার মানে এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে পারি 9/4, 3। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে s 9/4, 0। প্রশ্নে বলছে পরাবৃত্তের উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, সেই বিন্দুটার ভুজ কোটি হচ্ছে 12, ভুজ জানি না, তাহলে ভুজকে তুমি আলফা ধরো, তাহলে এটা হলো আলফা, 12। মানে যেহেতু কোটিটা দেওয়া আছে, তাহলে ভুজ যেহেতু জানি না, স্থানাঙ্কটাকে আলফা, 12 ধরে নিলাম। পরাবৃত্তের উপরে প্রস্থ কোন বিন্দুর স্থানাঙ্ক পি আলফা, 12। এবার মানটা বসাবো। এখন পি আলফা, 12 সিদ্ধ করো, 12 স্কয়ার ইকুয়াল টু 9 আলফা। সিদ্ধ উচ্চত ক্লাসের সবাই x এর জায়গায় 12, সরি x এর জায়গায় আলফা, y এর জায়গায় 12 বসাই দিচ্ছি। তো এখান থেকে ইজিলি খেয়াল করো, আলফার মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? 144 ইকুয়াল টু 9 আলফা। সুতরাং আলফা হবে 144 কে 9 দিয়ে ভাগ করলে 16। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক 16,12। তার মানে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলছে, সেই এক কথা। উপকেন্দ্রিক দূরত্ব মানে পি বিন্দুটা তো পাইছি, এখন উপকেন্দ্রিক দূরত্ব কি? ওই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। সুতরাং নির্ণেয় উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব PS ইকুয়াল টু কি হবে? রুট ওভার PS, তার মানে আলফা মাইনাস আলফা তো না, 16 মাইনাস 9/4 হোল স্কয়ার প্লাস 12 মাইনাস 16 হোল স্কয়ার, এটা হবে 55/4 হোল স্কয়ার প্লাস 144। তোমাদের কাছে ক্যালকুলেটর যদি থাকে একটু ক্যালকুলেশন করে নাও, এটা মোস্টলি 73/4 হবে। 73/4 মানে হচ্ছে তোমাদের বইয়ে লিখছে 18 সমস্ত 4/1, এটা ম্যান্ডেটরি না, 73/4 রেখে দিলেও চলবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো। নির্ণেয় উপকেন্দ্রিক দূরত্বটা হচ্ছে পি বিন্দু হতে তার উপকেন্দ্রের দূরত্ব। ক্লাসের সবাই কি বুঝছি? অনলাইনে যারা আছো একটু জানাও। জি ভাইয়া। তো আমরা করে ফেললাম 6-এর-2, ওইটা দেখে 6-এর-1 নাম্বারটা করবা, 12 নম্বরে তো একটাই ম্যাথ আছে। সো একই টাইপের ম্যাথগুলো একসাথে করানোর চেষ্টা করতেছি, তাতে যেটা হবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে আমরা গ্রুপ 1টা শেষ করব, গ্রুপ 2 ধরব। নেক্সট ক্লাসে গ্রুপ 2 শেষ করে গ্রুপ 3 এর একটাই মাত্র ম্যাথ, মানে একটা বলতে মানে শুধু 7-এর ম্যাথগুলো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। পরবর্তী অঙ্ক হচ্ছে 6-এর-3 নাম্বার, একটা বাকি আছে 6, সেটা শেষ করে নিব, যদিও ম্যাথটা সহজ। প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলা হয়েছে y স্কয়ার ইকুয়াল টু 4px, এই পরাবৃত্তটি
3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে এত বিন্দুগামী। বিন্দুগামী মানে কি হবে? সিদ্ধ হবে, শর্ত সিদ্ধ। ওকে, তারপরে বলছে তাইলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ, এই তিনটা জিনিস বের করো। ফাইন, শুরু করতে যাচ্ছি 6 এর 3 নাম্বার। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 4px। পরাবৃত্তটি 3, -2 বিন্দু দ্বারা, অর্থাৎ x এর স্থলে -2, y এর স্থলে x এর স্থলে 3 আর y এর স্থলে -2 বসাই। তো এখান থেকে ইজিলি তুমি p এর মানটা পাওয়া যাবে। তাহলে কি হবে বলো? 4 = 12p, মানে p মানে হচ্ছে 1/3। ফাইন, তার মানে p এর স্থানাঙ্কটা যেহেতু পেয়ে গেছি, তাতে যেটা হবে, এবার তুমি পরাবৃত্তটা সাজায় লিখতে পারবা y স্কয়ার ইকুয়াল টু 4px। p এর মান হলো 1/3। তার মানে এখানে a হিসেবে যেটা আছে সেটাই হলো 1/3। সুতরাং পরাবৃত্তের সমীকরণ কত হবে? y স্কয়ার ইকুয়াল টু 4 * 1/3 * x। a হলো 1/3। এই পরাবৃত্তের তিনটা জিনিস বের করতে বলছে। স্ট্রেট ফরওয়ার্ড সূত্র বসাইলেই হয়ে যাবে। ফার্স্টে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। হ্যাঁ, মডুলাস অফ 4a, দ্যাট ইজ 4/3। একক লিখো, লেখাটা ভালো। 4a, এখানে মডুলাস কেন দিই? যদি এটা মাইনাসে থাকে প্লাস হয়ে যায়, যেন হয়ে যায়, কারণ আমরা সবাই জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। এরপরে বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0। a, 0 হবে 1/3, 0। আর লাস্ট থার্ড হইল নিয়ামকের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। x = -a, x = -a। তো আমরা a হলো 1/3, আমরা জানি যে ভগ্নাংশ আকারে রাখা যায় না, আর গুণ করে এটাকে সাজায় কিভাবে শিখবা। সুতরাং 3x + 1 = হলো 0। এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তিনটা आंसर, একটা, দুইটা, তিনটা। এটা তো মানে অ্যাকচুয়ালি আগের গ্রুপের, মানে আমরা যে 1, 3, 10 বাড়ির কাজ দিছিলাম, চাবারও জিজ্ঞেস করছি 1, 3, 10 এর মধ্যে কোনো প্রবলেম কি আছে নাকি পারছো সবগুলা? প্রবলেম নাই ভাইয়া। আচ্ছা, মানে প্রবলেম থাকলে আমাকে জানাও, গ্রুপে গ্রুপ ডিসকাশন করব, সলভ করে দিব। আমার কাছে যারা বাড়ির কাজ পাঠাইছো সব অঙ্ক করা আছে, আমি যারটা হইছে সেটা প্রোভাইড করলেই তুমি দেখলেই বুঝে যাবে। তোমার হয়তো ক্যালকুলেশন মিলে নাই, আমাকে বললো, আমি সেটা সলভ করে দিব। তাহলে আমাদের 1, 3, 10 হয়ে গেছে আগে। আজকে আমরা 6 আর 8 করে, 6 আর 12 করে ফেললাম। তাহলে গ্রুপ 1 এ বাকি আছে শুধুমাত্র 8 আর 9। তাহলে আমাদের গ্রুপ 1টা শেষ হয়ে যাবে। তো গ্রুপ এতে যাওয়ার আগে, 9 নাম্বার অঙ্কটায় যাওয়ার আগে একটা প্রশ্ন। প্রথমে 9 এ দুইটা ম্যাথ আছে, একটু দেখে নাও। সবাই একটু লক্ষ্য করো, 9 এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, বলছে পরাবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের দুইটা প্রমিত সমীকরণ, একটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। ভেরা, এই দুইটা প্রুফ গতকালকে করাই দিছি, সবার কি মনে আছে? জি ভাইয়া। সো প্রমিত সমীকরণ বললে তোমরা এই প্রুফ দুইটা করবা, মানে ওইটা পরীক্ষায় প্রমাণ হিসেবে কিন্তু আসে। এটাই বলতেছিলাম যে অনুশীলনীতে কোশ্চেনটা ওইভাবেই আসে। আচ্ছা, 9 এর 1 নাম্বার আমরা করব। 9 এর 1 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 9 এর 1 নম্বরে বলছে y = ax² + bx + c।
এই প্যারাবোলা বা পরাবৃত্তের শীর্ষ হইল -2,3 আর পরাবৃত্তটি 0,5 বিন্দু দিয়ে যায়, তাহলে এবিসি এর মান নির্ণয় কর। আচ্ছা, আমি একটা উল্টা প্রশ্ন করব, প্রশ্নটা ভালো করে শুনো। হ্যাঁ, সাপোজ ধরো x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y + 3 ইকুয়াল টু মানে 4a * y + 3 এটা আছে। এই প্যারাবোলাটার শীর্ষবিন্দু কত হবে, মানে কিভাবে বের করো তোমরা? আমি গতদিন তোমাদের শিখাইছি বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4a বড় হাতের y ধরো, তাই না? তো বড় হাতের x কত? x - 2, বড় হাতের y কত? y + 3। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তাহলে তুমি মনে মনে এই দুটোকে 0 বসাও, তাহলে x এর মান কত হয়? 2 আর y এর মান কত হয়? -3। তার মানে এইখানে যে আকারে থাকবে দেখো x - 2 হোল স্কয়ার 4y + 3, মনে মনে এই দুটাকে 0 বসায়া x আর y এর যে দুটো মান পাওয়া সেটি কি শীর্ষবিন্দু না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। Sure. আমি বলতে চাচ্ছি এরকম আছে x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y + 3, তার মানে শীর্ষবিন্দুটা 2, কেমনে? এটার জায়গায় 0 এটার জায়গায় 0 বসায়া x আর y এর যে মানটা পাবা সেটাই হলো শীর্ষবিন্দু। উল্টা প্রশ্ন করি, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু এত, সমীকরণ কত? এটা যখন জিজ্ঞাসা করব তখন তোমার একটা কাউন্টার প্রশ্ন হওয়া উচিত যে ভাইয়া পরাবৃত্ত তো দুই ধরনের, কোনটা? মানে এইটা x² = 4y নাকি y² = 4? সাপোজ আমি তোমাকে বলে দিলাম y² = 4x, তাহলে এই পরাবৃত্তের শীর্ষ যদি এটা হয় তাহলে বলতে পারবা পরাবৃত্তের সমীকরণ কত হবে? y² = যদি 4ax হয়, এটা হবে y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x - 2। বুঝতে পারতেছো শীর্ষবিন্দু থেকে উল্টা করে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়? তবে সমীকরণের প্যাটার্ন বলে দিতে হবে। x² = 4y নাকি y² = 4x সেটা জানা থাকতে হবে। y² 4x ক্যাটাগরি আর এটা ছিল x² = 4y। তো আমি এবারে আসো 9 নাম্বার অঙ্কটা, 9 এর 1 নাম্বার। এটা জেনে রাখো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ইম্পর্টেন্ট। সাপোজ মানে তুমি জেনে রাখো 50% সম্ভাবনা আইকারে অঙ্কটা দিবে অথবা দিবে না। মানে ছাত্রদের আমি দেখছি যে ম্যাক্সিমাম কলেজে এই কোশ্চেনটা পাল্টেও আসে। 9 এর 1, তো এটাকে এইজন্য তিনটা স্টার দিয়ে রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট। y = ax² + bx + c, এটা হলো সাধারণ সমীকরণ আকারে দেয়া আছে। তোমাদের কাছে আমি জানতে চাই এই পরাবৃত্তটা কি x² = 4y টাইপের নাকি y² = 4x? দেখে বলো তো। কারণ কি এখানে তো x² আছে, y² তো নাই। তার মানে এটা x² = 4y টাইপের আমি সমীকরণ দেখে বুঝে গেছি। আচ্ছা, এটা বুঝছি, এটাকে ভুলে যাই আপাতত। হ্যাঁ, আমাকে বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো -2,3। তাহলে আমি নতুন করে পরাবৃত্তটার সমীকরণ আমি নির্ণয় করি, এটা আপাতত আমি ভুলে যাচ্ছি। তাহলে স্টার্ট। পরাবৃত্তের দেয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু -2,3, তাই ধরি পরাবৃত্তের সমীকরণ কত হবে? পরাবৃত্তের সমীকরণ হবে, আমি কি ভুল লিখছি? না, ঠিকই আছে, x + 2 -2,3 না শীর্ষবিন্দু? হ্যাঁ, তাহলে x² = 4ay, x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4a। এখানে একটা কথা আছে, a না তুমি ছোট হাতের a না দিয়ে বা বড় হাতের a দিও, কারণ অলরেডি ছোট হাতের এটা এইখানে দেয়া আছে। বুঝছো, নরমালি আমি a দেই, তো এখানে আমি তা দিতে পারলাম না কারণ এখানে a এটাতে আছে। তো আমরা কিছু একটা ধরতে হবে y - 3। তার মানে এইটাই হলো আসলে আলটিমেটলি এইটা। আরেকটা ইনফরমেশন দেয়া আছে, সেটা হলো এই পরাবৃত্তটা 0,5 বিন্দুগামী। ভেলা বলো, আমি তোমাদের
এই কথাটা সবচেয়ে বেশি বলছি। বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ, মানে শর্তসিদ্ধ। x এর জায়গায় 0 আর y এর জায়গায় কি বসাবো? 5। 0,5 বিন্দুগামী প্রশ্নে বলে দিচ্ছে। দেখো পরাবৃত্তটি 0,5 বিন্দু দিয়ে যায়, তাই যদি হয় তাহলে x এর স্থলে 0 আর y এর স্থলে কি বসাবো? 5। একটা সরলরেখা বা বক্ররেখা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা শর্ত সিদ্ধ হয়। পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 0 বসাও, 0 প্লাস 2 হোল স্কয়ার 4a 5 মাইনাস 3, তাহলে 2 স্কয়ারে 4 হইল, 4a ইনটু হলো 2, সো a will be half, এর মান হাফ। এটা তুমি তাহলে মূল সমীকরণে এখানে বসায় দাও, এর মান তো হাফ পেয়ে গেছি আমি। তাহলে সুতরাং পরাবৃত্তের সমীকরণ x plus 2 whole square 4 into half y minus 3, x square plus 4x plus 4 2y minus 6। দেখো আমি এটাকে না এই আকারে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে দুটো তুলনা করতে পারবো। এবিসি এর মান বের করা আমার টার্গেট। তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 10 2 দিয়ে ভাগ করব, y হবে হাফ x স্কয়ার প্লাস 2x প্লাস 5। এই হলো 2। তোমাদের কাছে আমি সবাইকে জিজ্ঞাসা করি, তুলনা করো তো ভেরা 1 আর 2, এবিসি এর মান কত জানাও? A এর মান হাফ, B এর মান 2, C এর মান 5। এক্সেলেন্ট, a হাফ b 2 c 5। তার মানে 1 নং ও 2 নং তুলনা করো। এক নং ও 2 নং তুলনা করে a ইকুয়াল টু হাফ, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 5। abc এর মান আশা করি ক্লাসে সবাই বুঝছো। ভেরা এইটা তো x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি। আমি যদি পরীক্ষায় অঙ্কটাকে চেঞ্জ করে দিই, সাপোজ ধরো অঙ্কটা দিলাম এমন x ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস c, এইভাবে দিয়ে বললাম পরাবৃত্তটা 5,0 বিন্দুগামী, তাহলে কি পারবা? একই রকম ভাবে শীর্ষবিন্দু ধরো সেমই আছে, একই রকম ভাবে পারবা না? জি ভাইয়া। এই চেঞ্জ করা অঙ্কটা অন্যান্য বইতে আছে, মানে অসীম কুমার সাহা স্যারের বই বা অন্যান্য বইতে অঙ্কটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হ্যাঁ, এটাও করবা, পাশাপাশি চেঞ্জ করে যে ম্যাথ সেটাও করবা। আশা করি বুঝছো। সো 9 শেষ হয়ে গেল, আমাদের গ্রুপ 1 এ শুধুমাত্র বাকি আছে 8 নাম্বার। 8 নাম্বারটা খুবই স্পেশাল একটা ম্যাথ। চলো স্টার্ট করি আমরা। 8 নম্বরে বলা হয়েছে, 8 নম্বরে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ, এর মধ্যে আমি 8 এর 1 করে দিব, তোমাদের 2 কাজ দিব আর কি। তো এখানে যে কথাগুলো বলছে এটা পড়তে মানে খুব আসলে মানে দেখবা যে কেমন কেমন যেন লাগতেছে। y স্কয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্তবিন্দু, আচ্ছা, এবং নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। প্রথমে বলো y স্কয়ার ইকুয়াল টু 12x এই পরাবৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? x x অক্ষের সাপেক্ষে প্রতিসম। এক্সেলেন্ট। আসো আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। হাতে একটা y স্কয়ার ইকুয়াল টু 12x, এটা s, s হইল 3,0। সবাই কি বুঝতে পারো? এটা উপকেন্দ্র 4 ইনটু 3 ইনটু x। জি ভাইয়া। আচ্ছা, তো এটা 3,0, খুব ভালো কথা। আর এটা হলো উপকেন্দ্রের উপরে লম্ব। উপকেন্দ্রের উপরে লম্ব এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্তবিন্দু থাকে, তারা উপরেরটাকে বলা হয় ধনাত্মক প্রান্তবিন্দু আর নিচেরটাকে বলা হয় ঋণাত্মক প্রান্ত।
তোমাদের মধ্যে যাদের কনসেপ্ট ভালো তারা আমাকে বলতে পারবে যে এল আর এল প্রাইম বিন্দু স্থানাঙ্ক কত। অনলাইন অফলাইন সবাইকে সুযোগ দিলাম 1 মিনিট, বলো এল এর স্থানাঙ্ক কত, এল প্রাইম এর স্থানাঙ্ক কত। যাদের কনসেপ্ট ভালো তারা পাবে। এল এর হচ্ছে 3, আলফা আর এল প্রাইমের হচ্ছে -3, আলফা। না না না, ঠান্ডা মাথায় বলো। না না, এল এল জিরো কেমনে হবে? এলটা দেখো, এল আর এল প্রাইম এর স্থানাঙ্ক বলো। একটু চিন্তা করে পুরোটা বলা যাবে, একটু চিন্তা করাটা দরকার। এল বিন্দুটা পরাবৃত্তের উপরে অবস্থিত ভাইয়া, এল আর এল প্রাইম। ভাইয়া ভুজ যে 3 হবে এটা কি শিওরলি বুঝছো? মানে ভুজ 3 হবে এটা কোনো সন্দেহই নাই, এটা 3 হবে, এইটাও 3 হবে। এবারে আসো কোটি। ভাইয়া এটা পরাবৃত্তের উপরে অবস্থিত না, এক্স এর জায়গায় 3 বসাও। এক্স এর জায়গায় 3 বসাইলে ওয়াই স্কয়ার হলো 36, ওয়াই কত ভাইয়া? 6। প্লাস -6, এইটা হলো +6, এটা হলো -6। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। এই ভাইয়া এটা এখানে বসাও, এটা পরাবৃত্তের উপরে অবস্থিত না, এই দুইটা বিন্দু, তাহলে সিদ্ধ হবে। x এর জায়গায় 3 বসাও, y স্কয়ার 36, y +6 আর -6 দুইটা মান হবে। তার মানে l বিন্দুর স্থানাঙ্ক 3,6 আর l প্রাইম হচ্ছে 3,-6। লাস্ট ক্লাসে আমরা তোমাদের থিওরি বুঝাইছিলাম, তোমরা ভুলে গেছো, আবার মনে করাই দিই। লাস্ট ক্লাসে আমি বলছিলাম ভাইয়া এই যে y স্কয়ার 4ax, এটা a, 0, l ছিল a, 2a আর l প্রাইম ছিল a, -2a। এই জন্য দুইটার মধ্যে ডিসটেন্স 4a হইছিল, মনে আছে? তাহলে a যদি 3 হয় তাহলে 2 এটা কি 6 হবে না? সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো ফাইন। বেরা কথায় আসি, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্ত বিন্দু কত? l প্রাইম 3,-6। এবারে এটা হলো শীর্ষ, এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম কি? কি বলতে পারবা? দ্বিকাক্ষ। নিয়ামক রেখা। হ্যাঁ, থ্যাংক ইউ। নিয়ামক রেখা। ভাইয়া এই রেখাটা নিয়ামক, আর এক্স অক্ষকে কি বলা হয় বলো তো ভাইয়া? না, এটা হলো অক্ষ, পরাবৃত্তের অক্ষ। তাইলে তোমরা ভাইয়া একটা কথা জেনে রাখবা, মানে এরকম হয় না যে কোনো বাচ্চা জন্মানোর পরে আকিকা দেওয়ার আগ পর্যন্ত তাকে আমরা সবাই কি নামে ডাকি? বাবু, তাই না? বাবু নামে ডাকি। তার নাম হয়নি এখন, আমার বাচ্চার আকিকা দেওয়ার আগ পর্যন্ত বাবু বাবু ডাকা হইতেছে। তো বিষয়টা হলো এস হইলো উপকেন্দ্র, এ হইলো শীর্ষবিন্দু, এগুলোর নাম আছে, কিন্তু জেড বিন্দুর না এরকম কোনো নাম নেই, শীর্ষ উপকেন্দ্র, তাই এটাকে বাবু নামে ডাকা হয়েছে। বাবু নাম কি? অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, মানে এটার আলাদা কোনো নাম নেই। না, অক্ষ নিয়ামকের ছেদবিন্দুকে বলে জেড। এইবার পুরো অঙ্কের কথাটাই আসে। আচ্ছা, জেড বিন্দু স্থানাঙ্ক কত আগে বলে নাও, তোমার ধুম পারবা মনে হয়। এটা হলো 3,0, এটা 0,0, জেড কত? -3,0। -3,0। এবার পুরো অঙ্কের কথাটা পড়ে শুনুন। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বে ঋণাত্মক প্রান্ত বিন্দু এবং অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এর সংযোজক সরলরেখা, তার মানে ZL প্রাইম রেখার সমীকরণ বের। পুরো কথাটা কি বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছে বিশাল একটা প্যাচাল আমি ভেঙে ভেঙে বুঝাইলাম, ডিটেইল তুমি এটা পড়বা। দুই বিন্দুর আমি সরলরেখার সমীকরণ বের আমরা ইজিলি পারি, ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। তারপরেও আমি দেখাই দিব। আর আরেকটা কথা হলো যে সরলরেখার কনসেপ্টগুলো একটু লাগবে গণিত চ্যাপ্টারে, নিয়ামক, অক্ষরেখা, অল্প কিছু কনসেপ্ট সরলরেখারও লাগবে। তো চলো স্টার্ট করি। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y square equal to 12x, y square equal to 4 into 3 into x, উপকেন্দ্রের স্থানাঙ্ক s হইল 3,0। সুতরাং উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক l 3,6 আর l প্রাইম 3,0।
মাইনাস ধনাত্মক প্রান্ত বিন্দু এল, ঋণাত্মক প্রান্ত বিন্দু এল প্রাইম। আর অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড এর স্থানাঙ্ক -3, 0। আমাকে বের করতে বলছে জেড এল প্রাইম রেখার সমীকরণ। তাহলে জেড এল প্রাইম রেখার সমীকরণ হবে x minus x1 by x1 minus x, y minus y1, y1 minus y, x plus 3 by minus 6, y by 6। 6 কাটা মাইনাসটা ডানে পাঠায় x plus y plus 3 equal to 0। এটা হচ্ছে জেড এল প্রাইম রেখার সমীকরণ। 8 এর 1 নাম্বার করে দিলাম, 8 এর 2 নাম্বারটা আরো সহজ, আমি বলে দিব না, তোমরা বাসায় করবা। মানে 8 এর 2 এ কি বলছে সংক্ষেপে একটু বলে নি। বলছে শীর্ষবিন্দু মানে এ আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় মানে এল আর এল প্রাইম, এই দুইটা সরল রেখার সমীকরণ বের করতে। তার মানে একবার এল বের করবা, একবার এল প্রাইম বের করবা। আশা করি পারবা, আমার দৃঢ় বিশ্বাস এটা করতে পারবা। তোমাদের হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি আজকে। গ্রুপ 1 শেষ, আমার গ্রুপ 1 এর যে হোমওয়ার্ক গুলো থাকবে সেটা হলো 6 এর 1 নাম্বার, 8 এর 2 নাম্বার, 9 এর 2 নাম্বার, এইগুলো। আর গ্রুপ 2 স্টার্ট করব আজকে আমরা। গ্রুপ 2 এর মধ্যে আমি 2 এর 1 নাম্বারটা করাই দিব, তোমাদের কাজ হবে 2 এর 2, 3, আর সেটাই আবার 11 এর 2 নাম্বারে আছে, এই দেখাই দিব। এই অঙ্কগুলো কাজ আছে, হোমওয়ার্ক আগে বলে দিলাম। গ্রুপ 1 আমাদের শেষ ভাইয়া। পরাবৃত্তের সমীকরণ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলা বের করছি। তোমরা আশা করি হোমওয়ার্কের প্রবলেম থাকলে আমাকে বইলো, মানে আদারওয়াইজ তো আমি মনে করবো যে পারতেছই। সমস্যা থাকলে অবশ্যই জানাই। আমি এরপরে গ্রুপ 2টা শুরু করতেছি। গ্রুপ 2 এর আমি বেশি অঙ্ক করাবো না, কারণ থিওরিটিক্যাল জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে। 2 নাম্বার অঙ্ক মাঝখানে বাদ ছিল আমাদের। তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা পড়ো যে 3টা অঙ্কই কি সিমিলার কিনা। 2 এর 1, 2, 3 3টা অঙ্কই রিডিং করো এবং বলো যে সিমিলার কি, হুবহু একই কি। জি ভাইয়া সেম। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেয়া আছে, অক্ষ আর নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। 2 আর 3 এ তো ভাই অক্ষ বের করতেই বলে নাই, মানে খালি নিয়ামক। ইনফ্যাক্ট আমি তোমাদের রিকোয়েস্ট করব যে 2 এর 1 নাম্বার অঙ্ক এর সাথে তুমি একটু কষ্ট করে 11 এর 2 নাম্বারটা মিলাও। এগুলো সব আমার পড়াটা আছে, হুবহু একই অঙ্ক। ইনফ্যাক্ট এটা হোমওয়ার্কই করার দরকার, মানে 2 এর 1 আর 11 এর 2 মানে এ টু জেড একই অঙ্ক। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। যারা সুন্দর মতো যেগুলো হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক গুলো কিন্তু কইরো। হ্যাঁ, আমরা একটা চ্যাপ্টারের সব অঙ্কই করার ট্রাই করি, মানে এমন ভাবে করাই যেন সবগুলা হয়ে যায়, তোমার কভার আপ হয়ে যায়। 2 নাম্বারটা পড়ো, চিত্র আঁকতে হবে। প্রশ্নে বলছে -1, 1 উপকেন্দ্র আর 2, -3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ আর নিয়ামক রেখা। আমরা সবাই জানি অক্ষ আর নিয়ামক হলো পরস্পর লম্ব হয়। আচ্ছা, একটা কথা আমি তোমাদের বলে দিই, পরাবৃত্ত সবসময় যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে তা কিন্তু না। কারণ ভাইয়ারা খেয়াল করে দেখো, এখানে এক্স অক্ষের উপরে শীর্ষবিন্দুটা অবস্থিত আর সেটাও অবস্থিত, দেখো উপকেন্দ্রটা, এই কারণে অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়েছে। কিন্তু অনেক সময় পরাবৃত্ত এমন হইতে পারে, আমি বলে রাখি, খেয়াল করো। সাপোজ ধরো যে এইটা হলো অক্ষ, এটা হলো নিয়ামক রেখা, এটা হলো পরাবৃত্ত, কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম না, তখন চিত্রটা অনেক জটিল হয়ে যায়। এই জটিলতার সমস্যা দূর করার জন্য আমরা করবো কি, এই ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষটা আঁকবো না। এখন বলো, এখন কি জিনিসটা সহজ লাগছে? তারপরে এটা আমি সোজা করে আনবো। তো অক্ষটা মানে কার্টেসীয় সমতল আঁকাটা ম্যান্ডেটরি না,
বুঝছো? কারণ আমাকে তো চিত্র আঁকতে বলে নাই যে স্কেচ কর। তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা করব, যখন শীর্ষবিন্দু উপকেন্দ্র দেখবা a,0 বা অক্ষ বা নিয়ামক এক্স অক্ষ বা ওয়াই অক্ষের বরাবর অবস্থিত না হলে তোমাদের কার্তেশীয় সমতল আঁকার প্রয়োজন নাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার দরকার নেই। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? কেমনে বুঝবা? স্থানাঙ্ক মানে শীর্ষবিন্দু উপকেন্দ্র কি হওয়া দরকার ছিল বলতো? a,0 এই টাইপের হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কি আছে 2,-3, তাই না? তো দ্যাট ইজ ওয়াই এই চিত্রটা এইভাবে আমরা সবাই দেখে নাও। 2 এর 1 নম্বর। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝছো। কততে আছে কে? শীর্ষবিন্দু। আচ্ছা, উপকেন্দ্র কততে আছে? -1 1। আর শীর্ষবিন্দু কততে আছে? 2,-3। উপকেন্দ্র আর শীর্ষ দেয়া আছে। ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই, উপকেন্দ্র আর শীর্ষ এই দুই বিন্দুর সংযোগ যে সরলরেখাটা, এই রেখাটার নাম কি? এই রেখাটাকে কি বলে? এই যে অক্ষরেখা। অক্ষরেখা। হ্যাঁ, তাহলে অক্ষরেখা বের করা তো একেবারে টানটা হয়। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে ফেলতে মূল কাজটা কি বলো? এই নিয়ামকটা বের করতে, তার উপরে লম্ব রেখা। তো এই কারণে মানে দেখবা যে বাকি দুটাতে অক্ষের সমীকরণ বের করতে বলেই, কারণ নিয়ামক বের করতে গেলে না অক্ষ বের করতেই হবে। তো দেয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্র s -1,1 এবং শীর্ষবিন্দু a 2,-। সুতরাং পরাবৃত্তের অক্ষের সমীকরণ হবে x - x1 by x1 - x y1 by y1 - y। আর আই গুণ করো 4x - 8। আচ্ছা, একটু ভুল করছি কোথায়? এটা মনে হয় y + 3 হবে, y - y1। আমি একটু ভুল করছি, y1 - y। ওকে, x - x1 by x1 - x2, y - y1 by y1 - y। তাহলে এটা y + 3 divided by -4 হয়। আর গুণ করো -4x + 8 3y + 9। সব এক পাশে পাঠিয়ে দিলে যেটা হবে 4x + 3y + 1 = 0। তাহলে আমরা বুঝলাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে অক্ষ সমীকরণ বের করাটা খুবই ইজি। কিভাবে বের করছি আমরা বলো? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু আছে, দুই বিন্দুর সংযোজক সরলরেখা বের করে ফেলছি। তো সেটাই হলো পরাবৃত্তের অক্ষের সমীকরণ। এবার বলো অক্ষের উপরে লম্ব রেখা, এটার নামই কি? নিয়ামক রেখা। নিয়ামক রেখা। তাইলে বলো তো নিয়ামক রেখার সমীকরণ কত হবে? সুতরাং পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত হবে? বলো হ্যাঁ। 3x - 4y + k = 0। আশা করি ক্লাসের সবাই বুঝছো। যারা একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে? উল্টাও পাল্টাও থিওরি মনে আছে? x এর সহগ y এর সহগ উল্টাই দিবা, মাঝখানের চিহ্ন পাল্টাই দিবা। 4 আর 3 উল্টাই গেল, মাঝখানের চিহ্ন পাল্টাই গেল। লম্ব রেখার সমীকরণ জি ভাই। ওকে। সো এখান থেকে আমার কে এর মানটা বের করতে হবে, তাইলে আমার কাজ হয়ে গেছে। কে এর মান কিভাবে বের করব সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি, তার আগে শুনুন। ভাইরা এই যে একটু আগে বললাম যে এই জেড বিন্দু
এই জেড বিন্দুটা হইল অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু। এটাকে আমি ধরে নিতেছি আলফা কমা বিটা। ধরি অক্ষ ও নিয়ামক রেখা জেড নিয়ামক রেখার ছেদবিন্দু জেড হইল আলফা কমা বিটা। তো এবার আমাকে বলো এই দুইটার মধ্যবিন্দু কি এ না? এস জেড। তো প্রশ্ন মতে আমি কিভাবে বলতে পারি যেহেতু মধ্যবিন্দুটাই এটা, তো মধ্যবিন্দু নির্ণয় করো আলফা মাইনাস 2 আলফা মাইনাস 1/2 এটা হলো 2। এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে মাঝখানেরটা হবে, তাহলে আলফার মান হবে 5 আর আবার বিটা প্লাস 1/2 ইকুয়াল টু হলো -3, তো বিটা হলো -7। তার মানে জেড বিন্দুর স্থানাঙ্ক হলো 5, -7। জেড বিন্দুটা কেন বের করলাম একটু ব্যাখ্যা করি। নিয়ামক রেখাটা একটা বিন্দুগামী হইতে হবে, যেটা দিয়ে আমি সিদ্ধ করব। এই যে নিয়ামক রেখাটা, এখন নিয়ামক রেখাটা কিন্তু এ বা এস কোনো বিন্দুগামী না, শুধু জেড বিন্দুগামী। তো এই কারণে আমি জেড বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিছি। তাহলে বলবা 3x - 4y + a = 0 রেখাটি 5, -7 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 5 আর y এর স্থলে -7 বসাও। 15 + 28 + a = 0, এর মান হলো -43। বসাই দিছি, দেখো x এর জায়গায় 5 y এর জায়গায় -7 বসিয়ে দিই, -7 এসে +28 হয়ে গেল। তার মানে নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ হবে 3x - 4y - 43 = 0। এখানে কি এর মানটা বসাই। পুরোপুরি দেখছো সরল রেখার কনসেপ্ট। আমরা এর আগে কিন্তু মানে জ্যামিতি রিলেটেড ম্যাথ এর আগে কিন্তু সেকেন্ড পেপারে করি। সেকেন্ড পেপারে একমাত্র জ্যামিতিক চ্যাপ্টারটাই হচ্ছে এই যে চ্যাপ্টার 6 কনিক, সরল রেখা, বৃত্ত, আর এইটা মিলায় হলো জ্যামিতি পোর্শন কি বইয়ের। তো ভাইয়া অন্যান্য অঙ্কগুলোতে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দেওয়া থাকলে একই রকম ভাবে ফার্স্টে কি করবা, দুই বিন্দুগামী অক্ষের সমীকরণ ম্যাথ করবা। অক্ষের উপরে লম্ব হলো নিয়ামক, তারপরে কি করবা, এইটাকে জেড বিন্দুকে তুমি সমীকরণ, এটা কিভাবে হলো, এই দুইটা এই রেখাটা অক্ষের উপরে লম্ব রেখা, x এর সহগ আর y এর সহগ দুটো উল্টাই দিবা, মাঝখানে প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা। এটা হলো লম্ব রেখার সমীকরণ, সরল রেখা সূত্র। হোমওয়ার্ক গুলো বলে দিছি ভাইরা, 6 এর 1, 8 এর 2, 9 এর 2, 2 এর 2 3 করলে মানে 11 2 অবশ্য করাই লাগবে না, কারণ এইটাই হলো 11 2, মানে বেসিক্যালি এই অঙ্কটাই 11 2 দুইবার আছে। হ্যাঁ হ্যাঁ, মানে একই অঙ্ক দুইবার আছে। তো ভাইরা আমি ফার্দার আজকে আগাবো না আর, কারণ হলো যে ওই ব্যাচকেও আমি এই পর্যন্তই পড়াইছি। হ্যাঁ, ওদেরকে আমি গ্রুপ 2 এর এই 2 পর্যন্তই পড়াইছি। আর একটা ক্লাস আমাদের লাগবে যেখানে আমরা বাকি ম্যাথগুলো, বাকি অঙ্ক খুবই কম, তোমরা একটু বলে দিই। 4, 5, 7 আর 11 এক নাম্বার বাকি আছে। তোমরা দেখো, আমি একটু মিলাই নাও তো, আমি কি ঠিক বলছি? এই কয়টাই কি বাকি আছে? বাকি সবগুলা বোধহয় করছি আমরা। 4, 5, 7 এর অঙ্কগুলো তো হচ্ছে পরাবৃত্তের স্পর্শ, আর 11 এক নাম্বারটা 11 অ্যাকচুয়ালি 4 এর মতো, এই কারণে বেসিক্যালি করাইনি 11 এক নাম্বার। তো এখান থেকে নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। তোমরা ভেরা ওই যে অধ্যায় 4 এর একটা পরীক্ষা হবে এই উইকে, আমি বলি, আমি বহুপদী পড়াইছি তোমাদের, বহুপদীর উপরে এই উইকে আমি একটা কোশ্চেন গ্রুপে দিয়ে দিব। তোমরা এই পুরো সপ্তাহটা সময় থার্সডে আগ পর্যন্ত তোমরা চ্যাপ্টার 4 এর উপরে পরীক্ষাটা দিবে। থার্সডে পর্যন্ত সময় তোমরা একটু নিজেরা স্টাডি করে নাও। চ্যাপ্টার 4টা একটু বড়, জানো আমরা প্রায় 7-8টা ক্লাস নিয়েছি এটার উপরে। তো
এইটার এক্সামটা হবে এই উইকে, হ্যাঁ, আর 6.1 নেক্সট উইকে শেষ করবো। ভালো থাকো সবাই।